জুলাই অভ্যুত্থান পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা নয়। মোদির পরিকল্পনায় কাউন্সিলর একরাম হত্যা, গুলি করেন 2 সেনা কর্মকর্তা। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট। ইয়ামিন হত্যায় 13 জনের বিরুদ্ধে পরোয়ানা। নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল বেপরোয়া বাস। প্রাণ গেল এক পথচারীর, আহত বেশ কয়েকজন, চালক আটক। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছ। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসাবাড়ির চুলায় নিভু নিভু অবস্থা, ভোগান্তি চরমে। এবং দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। গবেষণা উদ্বেগজনক তথ্য। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই। দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন, তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নিরাপত্তা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজউদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1-এর গ্রিন ভিলা নামের এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধা ঘন্টা পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কেউ কেউ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবি জানালেও এগুলো আমলে নেওয়ার মতো নয়। কেউ অন্যায়ের শিকার হোক, সরকার সেটি চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক, সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাইয়ে সাভারে APC থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে, দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি
বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। কেবল একরাম হত্যাই নয়, জুলাই গণঅভ্যুত্থানে সাভারে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ আসাহাবুল ইয়ামিনকে নির্মমভাবে নিচে ফেলে দেওয়ার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সোনারেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রাত ১১টার সময় আরও থাকছে। কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে ২ দল গ্রামবাসীর সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত অন্তত ৪০। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ১৫ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র ৫ মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ ১৫ বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনাদের যদি গবেষণা করতে পছন্দ হয়, তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি, ব্লু ইকোনমি, তৈরি পোশাক সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। এসব খাতে বিনিয়োগে পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। জ্বালানি, আরএমজি, আমাদের কৃষি খাত, আমাদের অ্যাগ্রো বেসড বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া বাস। ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। এ সময় আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরই চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা 7টার কিছু সময় পর মহাখালী থেকে আবদুল্লাপুরগামী পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানামার জন্য থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয় বাসটি। ওই পাশে অনেক লোক ছিল, এদিকে এই দিছে না, আবার ওই লোকটা দাঁড়ানো ছিল, ওই লোক দাঁড়ানো ছিল, ওই লোকের উপর উঠে গেছে আর কি। আমাদের সামনে যে ছিল একটা বাচ্চা, একটা মহিলা, ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে হেরা চলে গেছে। উনি আমাদেরকে যে নামাইব, উনি আর ব্রেকই করতে পারতেছে না। উনি এই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সামনে দিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন 3 তারকা হোটেলের কর্মী রফিকুল ইসলাম। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোনোদিন এরকম হয় না আমাদের জীবনে, এই প্রথম দেখলাম। দুর্ঘটনায় গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্যে। দুর্ঘটনার পরেই বাসটি জব্দ করে চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তিনজন ছিল এখানে দাঁড়ানো, বাকিগুলো সরে গেছে। একজনে দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা চর দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর। আহত হয়েছেন অন্তত 40 জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস উপজেলার চর ভাটেরা এবং মেঘনা উপজেলার আলিপুর চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে চর ভাটেরা গ্রামের দুই ব্যক্তি পার্শ্ববর্তী চর বিনোদপুর এলাকায় গেলে স্থানীয় আলী আকবর ও তার সহযোগীদের বিরুদ্ধে তাদের মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে চর ভাটেরা গ্রামের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলিপুরে মেঘনা নদীতে টেটাবিদ্ধ কোহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। রাত 11টার সময় আরও থাকছে। দাবি আদায় করে ঘরে ফিরল তেলাপোকার দল। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ককরোচ পার্টির নেতারা। বিজেপি সরকারের সময় শেষ, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। এবার বাণিজ্যের সংবাদ। চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রফতানি থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রফতানি আয় বাড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে 2026-27 অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের তুলনায় প্রায় 15% বেশি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য খাত থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির
ঘোষিত লক্ষ্যমাত্রা। ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরও যে এক্সপোর্ট ছিল, এই বছরও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল হতে চায় না সরকার, যার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া, আইটি সহ বেশ কিছু খাত নিয়ে কাজ করছে সরকার। আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সদ্যবিদায়ী 2025-26 অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে 4,10,390 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 92,610 কোটি টাকা কম। যদি এ সময়ে রাজস্ব আদায় আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 10.65%। আমদানি রপ্তানি পর্যায়ে 1,11,623 কোটি এবং আয়কর ও ভ্রমণ খাতে 1,42,698 কোটি আয় হয়েছে। তবে সবথেকে বেশি ভ্যাট থেকে 1,56,069 কোটি টাকা আয় হয়েছে। অর্থ বছরের শেষ মাস জুনে আয় এসেছে 49,757 কোটি টাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো শিশুদের জন্য বাজারে থাকা 6টি টুথপেস্টের 4টিতেই মিলেছে একই উপাদান। ব্যবস্থা নিতে তাই দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের 26টিতে মিলেছে এই ক্ষতিকর পদার্থ। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। 4টি দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর লালমাটিয়ায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এসডো। সবচেয়ে বেশি টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মেডিপ্লাস, ফ্লোরাইড জেল, ক্লোজা রেড হট এবং ক্লোজা মেন্থল ফ্রেশ। বাচ্চাদের টুথপেস্ট হিসাবে ওডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার টুথপেস্ট, যেটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার, সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সংস্থাটির দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। বিকল্প প্রশ্ন আসছে না, এটা ব্যবহার করা যাবে না। এটা বিষয়টা হলো যে এটাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি আইন থাকে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ইম্পোর্টও কিন্তু ওইটার আওতায় পড়বে। অর্থাৎ আপনি মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট আমদানি করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আইনের বাধ্যবাধকতা করে দেবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ে নেই কোনো বিধিমালা, তাই এই ক্ষতিকর পদার্থ নিষিদ্ধে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। ব্র্যান্ডটা চেঞ্জ করে সেখানে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করব। যখন অ্যাসাল হবে তখন আমরা বাজার থেকে পরীক্ষা করার পরে যখন পাওয়া যাবে তখন তার পণ্য ব্যান করে দেওয়া হবে বা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পণ্যের লেভেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের উপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলাও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দুদিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটা টিপ মারতে পারিনি, অবস্থা খুবই খারাপ।
রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছে। কখন দিতে পারবে তা ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় দুইটা চলে, এইভাবেই চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই, আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না। হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময় গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না, আর 3টা-4টার দিক দিয়ে গ্যাস আসে। রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। এবার দেশের বাইরের খবর। ভারতের পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতে নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আন্দোলন স্থগিত করে নতুন রাজনৈতিক যাত্রার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশি অর্থায়নের গুঞ্জন উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিট প্রশ্ন ফাঁসকে ঘিরে তীব্র জনরোষ ও দীর্ঘ আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্স। সরকারের দাবি, প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টি নেতাদের। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, এখানেই শেষ নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছে। যারা 37 দিন ধরে যন্তর মন্তরে অপেক্ষা করেছেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমি বলতে চাই, এই দেশের জন্য আপনারা যা করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সিজেপি আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে বিজেপি সরকারের সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।